humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার অনুষ্ঠানে আমাদের আজকের টপিক হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যাক্ট অথবা তথ্য সুরক্ষা আইন। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে এই তথ্য সুরক্ষা বা ডেটা প্রোটেকশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। মূলত তথ্য সুরক্ষা অথবা ডেটা প্রোটেকশন যেটা, সেটা এসেছে আসলে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস সেখান থেকে। জি। এবং এর মধ্যে আমাদের প্রাইভেট যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো, প্রাইভেট ব্যক্তিগত যে তথ্যগুলো, এগুলা আসলে পড়ে থাকে। যেমন আমাদের নাম, আমাদের পাসওয়ার্ড, আমাদের ব্যাংকিং ডিটেইলস, এই জিনিসগুলো থাকে। এটা আরো অনেক লম্বা, আমরা এটা নিয়ে অবশ্যই আলাপ করব। এবং এই ইনফরমেশন গুলো আমরা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন এজেন্সির সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, থার্ড পার্টির সাথে, কর্পোরেট বডির সাথে আমরা যখন ডিল করি, তখন এই ইনফরমেশন গুলো আমাদের বিভিন্ন সার্ভিস পেতে হলে অথবা বিভিন্ন শেয়ার করতে হচ্ছে। রাইট। এবং এই ইনফরমেশন গুলো যখন থার্ড পার্টির কাছে চলে যায়, তখন এই ইনফরমেশন কিভাবে ওনারা ট্রিট করবেন এবং এই ট্রিট করার ক্ষেত্রে কি কি জিনিস ওনারা খেয়াল করে চলবেন, এবং এগুলা খেয়াল না করলে আমার রাইট কিভাবে ভায়োলেট হলো এবং ভায়োলেট হলে আমি কি প্রতিকার পেতে পারি, মূলত এই জিনিসগুলোই হচ্ছে এই তথ্য সুরক্ষা বা ডেটা প্রোটেকশন। তো বলছেন যে আমাদের যে পার্সোনাল ইনফরমেশন আমরা জীবনের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে শেয়ার করে থাকি অনেক এজেন্সির সাথে, বা এটা তো ইউনিভার্সিটি বা ফেসবুক, অনেক ক্ষেত্রে আমরা আসলে দিতে হয়। তো আপনি বলছেন যে এটা প্রোটেক্ট করাটাই হচ্ছে মেইন ডেটা প্রোটেকশন বা তথ্য সুরক্ষা, যাতে এটা কেউ মিসইউজ করতে না পারে। তো আমাদের এই এরিয়া অফ লটা কোন কোন বিষয়ের সাথে সংযুক্ত, স্পেশালি আমাদের সাধারণ নাগরিক বা জনগণের সাথে কিভাবে রিলেটেড? আমাদের এটা আসলে আমাদের ইট গোজ টু দ্য কোর অফ আওয়ার লাইফ। খুব সোজাভাবে বলতে গেলে, আমরা যখন হসপিটালে যাই আমাদের চিকিৎসা করার জন্য, আমাদের এই যে মেডিকেল রিপোর্টস, সেগুলো একটা হসপিটালের সাথে থাকে। আমাদের দিস আর ভেরি সেন্সিটিভ ইনফরমেশন। আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, বেচা কেনা করি, অথবা আমার কি পছন্দ, আমি কি খুঁজলাম, আমি যখন কোনো কোথাও বিশ্ববিদ্যালয়ে গেলাম পড়াশোনা করতে, সেখানে আমি ইনফরমেশন দিলাম, এই সবগুলো জিনিসই খুব সেন্সিটিভ ইনফরমেশন এবং ভেরি প্রাইভেট ইনফরমেশন। সো এইগুলা আমরা যদি বলতে যাই, এগুলা আমাদের জীবনের সাথে, আমাদের প্রাইভেসির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং আপনি খেয়াল করে দেখবেন, এই ডেটা প্রোটেকশন অ্যাক্টকে আরেকটা নামে ডাকে অনেকে, সেটা হচ্ছে রাইট টু প্রিভেসি অ্যাক্ট, রাইট টু প্রিভেসি আইন, অথবা রাইট টু প্রিভেসি আইন বলে এটা বিভিন্ন দেশে পরিচিত। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আমরা যে ইনফরমেশনগুলো শেয়ার করি থার্ড পার্টির সাথে, সেই ইনফরমেশনগুলো থার্ড পার্টি যেই পারপাসে আমরা শেয়ার করছি অথবা তারা আমাদের কাছে নিচ্ছে, তারা সেই পারপাসের বাইরে এই ইনফরমেশনগুলো আর অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ দিস ল। আচ্ছা। এবং যদি এর বাইরে এরা ব্যবহার করতে চায় কোনো কারণে, তাহলে সেটা আমার কনসেন্ট নিয়ে, আমার পারমিশন নিয়ে করতে হবে। আচ্ছা, আমরা এই বিষয়ে, এই যে ডেটা প্রোটেকশন বা তথ্য সুরক্ষার বিষয়টা কি কোনোভাবে আমাদের কনস্টিটিউশনের সাথে রিলেটেড কিনা? এটা আমাদের কনস্টিটিউশনের সাথে একটা জায়গায় রিলেটেড, সেটা হচ্ছে আর্টিকেল 43, যেখানে আমরা আমাদের করেসপন্ডেন্স, আমাদের হোম, সেগুলোকে একটা প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে আর্টিকেল 43-তে। সেই জায়গাটার সাথে সেখানে এইটাই একমাত্র আমাদের এখন পিস অফ ল বাংলাদেশে, যেটা দিয়ে আমরা মোটামুটি একটু হলেও সুরক্ষা পেতে পারি ইন দ্য অ্যাবসেন্স অফ দিস অ্যাক্ট। যেহেতু এই স্ট্যাটিউটটা অ্যাক্ট অফ পার্লামেন্ট আমাদের দেশে এখনো হয়নি,
রাইট। সো বেসিক্যালি আমার কোর লটা কিন্তু অ্যাকচুয়ালি আসছে আপনার কনস্টিটিউশন থেকে, আমাদের সংবিধান থেকে। আমার সংবিধান কিন্তু আমাকে প্রাইমারিলি এটা বিষয় প্রোটেক্ট করছে। রাইট। এবং এর সাথে আরেকটা খুব সম্পর্কিত, আপনি নিজেও হয়তো জানেন, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস এন্ড এই জিনিসগুলো অটোমেটিক্যালি এসে যায়, ফেয়ারনেস, রাইট, এগুলো অটোমেটিক্যালি রুল অফ ল চলে আসে। রাইট। তো আমাদের দেশে যেহেতু এই বিষয়ে কোনো স্পেসিফিক অ্যাক্ট অফ পার্লামেন্ট নেই, সেক্ষেত্রে দেশের প্রেক্ষাপটে কতটুকু জরুরি এই বিষয়টা? কারণ মানে একটা যদি আমি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি বা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে দেখি, তাহলে এখানে লয়ের ইন্টারভেনশনটা কতটুকু দরকার? ল ইন্টারভেনশনটা আসলে আমি মনে করি খুবই দরকার, এবং এই দরকারটা এখন না, এই দরকারটা আমি মনে করি আরো 5 থেকে 6 বছর আগেই ক্রিয়েট হয়েছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও গত বছর 2015 সালে একটা সেমিনারে বলেছেন যে আমরা কনসিডার করছি, একটা ড্রাফট মনে হয় ইতিমধ্যে তৈরি হয়েছে খসড়া আইন, এটা কত দূর এগিয়েছে সেটা আমি জানি না, বাট তথ্য সুরক্ষা আইনের ব্যাপারে একটা কাজ চলছে। এবং আমাদের এখানে যে ইম্পর্টেন্সটা সেটা হচ্ছে যে আমরা যেমন বাংলাদেশ এখন এন্টারপ্রেনারশিপ সরকারের তরফ থেকেই প্রমোট করা হচ্ছে। আমরা এখন বাইরে অনেক আমাদের আইটি সার্ভিসেস রপ্তানি করছি, এবং এট দ্য সেম টাইম আমরা চাচ্ছি যে বিপিও, যেটা বিজনেস প্রসেস আউটসোর্স, যে আমাদের দেশে আউটসোর্স করা হোক। এবং এই আউটসোর্সের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে একমাত্র মেইন যে আইন সেটা হচ্ছে তথ্য সুরক্ষা আইন, ডেটা প্রোটেকশন অ্যাক্ট। এবং এই কারণ যখন আউটসোর্স করা হয় এখানে কাজ, তার মানে হচ্ছে যে এই কোম্পানিগুলো আমাদের এখানে কাজ দিচ্ছে, ওদের ইনফরমেশন গুলো আমরা হ্যান্ডেল করছি। এই আউটসোর্সের মধ্যে যেমন একটা বড় কিন্তু কল সেন্টার হতে পারে। আচ্ছা, হ্যাঁ, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্বের সমস্ত উন্নত দেশের কল সেন্টার গুলো ভারতে আছে। রাইট। এবং এই সমস্ত কোম্পানিগুলোর ইনফরমেশন গুলো কিন্তু কল সেন্টারে হ্যান্ডেল করে থাকে, খুব সেনসিটিভ ইনফরমেশন থাকে। রাইট। ব্যাংকিং ইনফরমেশন, ব্যাংকিং কল সেন্টার, ক্রেডিট কার্ড কল সেন্টার, ই কমার্স কল সেন্টার, এই অথবা যেগুলো টেলিফোনের মাধ্যমে আমরা যে ব্যবসা অথবা ইনফরমেশন সার্ভিসেস গুলো নিয়ে থাকি, সেই ক্ষেত্রে এই আইনটা খুবই একটা জরুরি একটা আইন। এবং আমাদের এই এখনকার আমাদের দেশের তরুণরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আর প্লাস একটা ই কমার্সের লাইনের দিকেও আমরা যাচ্ছি অনেকটা, তো ওখান থেকে আমরা তো চাচ্ছি যে বিলিয়ন ডলার ইনকাম করতে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ব্যবসায়িকভাবে খুবই গুরুত্বপূর্ণ। আর যদি রাষ্ট্রীয় নিরাপত্তার দিক থেকে বলতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনি দেখবেন যে আমাদের যেই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হলো, পলি আর্টিজান, শোলাকিয়া, তারপরে নারায়ণগঞ্জে হলো 2 দিন আগে, তো এই সমস্ত ক্ষেত্রে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এগুলা বন্ধ করার জন্য এই ইনফরমেশন গুলো আমাদের সিটিজেনদের ইনফরমেশন গুলো বিভিন্ন এজেন্সির সাথে শেয়ার করতে হয়। তো এখানে ভালনারেবিলিটিটা হচ্ছে, উইকনেসটা হচ্ছে যে ইনফরমেশন গুলো যখন বিভিন্ন এজেন্সির সাথে আমরা শেয়ার করব রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে, তখন আমাদের ইনফরমেশন কোনো যদি আইন না থাকে, তাহলে এই ইনফরমেশন গুলো কিভাবে হ্যান্ডেল হবে, এগুলো কি আদৌ লফুলি হ্যান্ডেল হবে, এবং একটা ভ্যাকুয়াম থেকে যাচ্ছে, এবং যদি লফুলি হ্যান্ডেল না হয় তাহলে নাগরিকদের প্রতিকার পাওয়ার জায়গাটা কোথায়? আচ্ছা, তো এই অ্যাক্ট অফ পার্লামেন্টের অ্যাবসেন্সে তো আমরা স্পেশালি কনস্টিটিউশন বা আমাদের সংবিধানকে নিয়ে আসতেই পারি, সেটা পারি, বাট এখন এখানে আমাদের দেখতে হবে যে কত দ্রুত আমরা এটা করতে পারি। আচ্ছা, কারণ আপনি যদি রাইট, আচ্ছা, তো প্রাইভেট ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কি কি ব্যাপার অন্তর্ভুক্ত হতে পারে, যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, এটা মূলত জায়গাটা আমি একটু বলেছি, সেটা হচ্ছে আমার যে পার্সোনাল ইনফরমেশন, সেটা হচ্ছে আমার নাম, আমাদের যে সামাজিক অবস্থান, বৈবাহিক অবস্থান, আমার ব্যাংক ডিটেলস, পাসওয়ার্ড, দেন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসেস, রক্তের গ্রুপ, মেডিকেল ইনফরমেশন, আমার গ্রেডস, ইউনিভার্সিটির যে গ্রেডস, এই ইনফরমেশন গুলো, পার্সোনাল অ্যাড্রেস, মানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট, এটা হচ্ছে জি পার্সোনাল ইনফরমেশন। এখন এটার মধ্যে আরেকটু যদি আমরা ডিগ ডাউন করি, সেটা হচ্ছে যে সেনসিটিভ ইনফরমেশন, এর মধ্যে মেডিকেল ইনফরমেশন কিন্তু পড়ে সেনসিটিভ ইনফরমেশনের মধ্যে। এর বাইরে আমরা যেমন এভরিডে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করি, আমরা ফেসবুকে অনেকের সাথে ইন্টারাকশন করি, আমরা টেলিফোনে অনেকের সাথে কথা বলি, SMS আদান প্রদান করি। তো এই সমস্ত ইনফরমেশনই কিন্তু এই পার্সোনাল ইনফরমেশনের মধ্যে পড়ে।
এবং এটার ব্যাপ্তিটা অনেক বেশি বর্তমান বিশ্বে এই আইসিটির যুগে। রাইট, তা তো অবশ্যই। আমরা আবার প্রশ্নে ফেরত আসছি, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে প্রোগ্রামটা দেখতেছি সরাসরি কথা বলতে স্যার, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন আপনার প্রশ্নটি। হ্যালো হ্যালো, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন আপনার প্রশ্নটি। আমি এটা দেখতেছি সরাসরি, কিন্তু আমি তো সরাসরি কথা বলতে পারতেছি না। আপনি সরাসরি কথা বলতে পাচ্ছেন, আপনি বলুন, উনি প্রশ্নটি শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি কথা পরে আসে তো এই কারণে। আচ্ছা স্যার, আমি আপনাকে বলতেছি, মানে কিছুদিন আগে একটা মেয়ে আপনার জি, তো যেটা বলছিলাম যে সম্প্রতি একটা খুব ডেলিকেট একটা বিষয় দেখলাম আমরা, যেমন ধরেন সম্প্রতি বাংলাদেশ সরকার বিশেষ করে যে পুলিশ প্রশাসনের একটা সেফটির উদ্যোগ নেবার জন্য দেখা যাচ্ছে যে আমাদের সবার সেফটির উদ্যোগ নেবার জন্য তারা একটা পদক্ষেপ নিল যে বাড়িওয়ালা ভাড়াটিয়ার তথ্য সরবরাহ করতে হবে। তো আইনের দৃষ্টিকোণ এই বিষয়টি কিভাবে নিচ্ছে? আইনের দৃষ্টিকোণ থেকে আসলে গভর্নমেন্ট ইনফরমেশন চেতে পারে। দেশের রাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাপটে গভর্নমেন্ট একটা আইন করে অথবা যে কোনো একটা এসআরও করে অথবা একটা এক্সিকিউটিভ নির্বাহী আদেশের মাধ্যমে এই ধরনের ইনফরমেশন চেতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু এখানে এই ব্যাপারটাতে একটা আইনের ফ্লজ যেটা আমি দেখি সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো শেয়ার করা হলো পুলিশের সাথে, যেমন ধরেন ফোন নাম্বার অথবা গৃহপরিচারিকার নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস অথবা আপনার ইভেন বৈবাহিক অবস্থা, কারো পেশা, অফিসের অ্যাড্রেস, এই জিনিসগুলো যখন আমি একটা ফর্মে লিখে দিলাম, যেটা হার্ড কপি ফর্ম, নট এ সফট কপি ফর্ম, রাইট। সো এই হার্ড কপি ফর্মে লিখে দিলাম, এটা সেটার একটা কপি পুলিশ স্টেশনে চলে গেল এবং তারা স্টোর করছে। না, দ্য প্রবলেম ইজ টুমরো আমার পেশাগত অবস্থানে পরিবর্তন আসতে পারে, বৈবাহিক অবস্থানে পরিবর্তন আসতে পারে, আমার ফোন নাম্বার চেঞ্জ হতে পারে, ইমেল অ্যাড্রেস চেঞ্জ হতে পারে, এই সব জায়গায় চেঞ্জ আসতে পারে। এখানে এই চেঞ্জটা কিভাবে ওনারা অ্যাড্রেস করবে সেটা কিন্তু নাই, এবং এই ডেটা প্রোটেকশনের ওয়ান অফ দ্য কোর এরিয়া হচ্ছে এটা। আচ্ছা, যে যেটা যে রাখছে, যে স্টোর করছে, সেটাকে কিভাবে ট্রিট করছে, এবং এখানে এই চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসে ওনারা কিভাবে এই জায়গাটা অ্যাডপ্ট করছে, সেখানে আমার যাওয়ার জায়গাটা কোথায়? কারণ এটা নেয়াই হচ্ছে আমার প্রোটেকশনের কথা চিন্তা করে আমাকে যদি আইডেন্টিফাই করতে পারে, রাইট। সো এই জন্য এটা পার্সোনাল ডেটা। তো যখন আমার ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেল, যেই ফোন নাম্বারটা ওনাদের রেকর্ডে থাকছে, সেটা দিয়ে 1 মাস পরে, 1 বছর পরে ওনারা আমাকে আইডেন্টিফাই করতে পারবে না। তো এই জিনিসটা আমার মনে হয় ওনারা যদি আমলে নিতেন, এটা এখনো নেওয়ার সুযোগ আছে, এখনো করা যায়। তো এই জায়গাটা থেকে এইরকম সবগুলো ব্যাপারেই আপনি যদি ফর্মটা দেখেন, সবগুলো ব্যাপারে এই পরিবর্তনের ব্যাপারটা অ্যাড্রেস করা হয়নি, এটা একটা জিনিস। আরেকটা জিনিস আমি যেটা আগে বলেছি, এই আইনের মূল জায়গাটা হচ্ছে যে যারা এই ইনফরমেশনগুলো যাদের কাছে আছে, তারা যেই পারপাসে ইনফরমেশনগুলো নিচ্ছেন শুধুমাত্র সেই পারপাসে ইনফরমেশনগুলো ইউজ করতে পারবেন, অন্য পারপাসে পারবেন না। রাইট। তো আমরা আবার এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাড়াটিয়াদের যে তথ্য কালেকশন করা হচ্ছে, জি, এটা কি মানে শুধু বাড়িওয়ালাদের না ভাড়াটিয়াদের? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুজনের ইনফরমেশন নেওয়া হচ্ছে, রাইট। এবং এটা মনে হয় যে ফর্মটা আমাদের সামনে এখন নেই, বাট ফর্মটার উপরে হেডিং এ লেখা আছে। আপনি যদি একটা থানা থেকে ফর্মটা এনে দেখতে পারেন, আপনি ওখানে দেখবেন যে দুইজনের তথ্যই ওখানে দেয়া থাকে, রাইট। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি বলছেন যে তারা কিভাবে এটাকে আপনার প্রোটেক্ট করছে বা কিভাবে ডিল ইউজ করছে, এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা এখানে দেয়া নেই। তো এই জন্য এটার ভালনারেবিলিটি অথবা উইকনেসের জায়গাটা হচ্ছে এটা। আচ্ছা, যে এটা হাউ ক্যান ইট বি আপডেটেড, আর এটা মেইন, এটা যদি আপডেটই না করা গেল তাহলে এটা পারপাস তো সার্ভ হচ্ছে না। হ্যাঁ,
রাইট। এবং আপনি আরেকটা বিষয় বলছিলেন যে এই তথ্য যে বিষয়ে মানে যে ইন্টেনশনে নেওয়া হচ্ছে শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। ইনহারেন্ট যেই জায়গাটা সেটা হচ্ছে আমি যেই পারপাসের জন্য ইনফরমেশনটা নিচ্ছি আমি সেই পারপাসের জন্যই এই ইনফরমেশনটা ইউজ করব, এর বাইরে অন্য কোনো পারপাসে এই ইনফরমেশন ইউজ করব না। এবং যদি করে থাকি তাহলে এই নাগরিকদের যেই রাইট সেই রাইটের লঙ্ঘন হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু ইনফ্যাক্ট সাংবিধানিক রাইটের লঙ্ঘন হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের আইনের দিক থেকে আসলে দেখতে হবে যে আমরা কিভাবে এটা রেমেডিটা পেতে পারি। রাইট। তো সম্প্রতি আমরা কোর্টে দেখতে পাচ্ছি যে এই বিষয়ে একটা রিট হয়েছে এবং এটাতে কোর্টের রিঅ্যাকশনটা কি? রিটের এটা গত মঙ্গলবারে এটার কিন্তু যে রুল দিয়েছিল রুলের শুনানি পূর্ণাঙ্গ শুনানি হয়েছে এবং রুলে যেটা এসছে সেই রিটটা আসলে করা হয়েছিল যে এই যে ভাড়াটিয়াদের তথ্য নেওয়া হচ্ছে এইটাকে চ্যালেঞ্জ করে রিটটা করেছিল। এটা অসাংবিধানিক, এটা বলা হয়েছিল এই বেআইনি বলে এটাকে কেন বেআইনি ডিক্লেয়ার করা হবে না সে বলে রিটটা করা হয়েছিল। তো এখানে মহামান্য হাইকোর্ট যে রায়টা দিয়েছেন সেটা হচ্ছে যে ওনারা এটাকে বেআইনি ডিক্লেয়ার করেননি। আর আমরা যেহেতু এখনো গত সপ্তাহে এই রায়টা যেহেতু দেওয়া হয়েছে এখনো অর্ডারের কপি নেই, সো আমরা যেহেতু পড়তে পারিনি পূর্ণাঙ্গ রায়টা, সেই জন্য রায়টা নিয়ে এত ডিসকাস না করাই ভালো। রাইট রাইট। আচ্ছা, তো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের দেশে রয়েছে যেটাকে আমরা তথ্য অধিকার আইন বলে থাকি। তো এই আইনটি জনগণকে তথ্য পেতে সাহায্য করে এবং এই আইনটি কোনভাবে তথ্য সুরক্ষা আইনের সাথে কি কোনোভাবে কনফ্লিক্টিং বা কোনোভাবে সাংঘর্ষিক? ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কথা বলছি তথ্য সুরক্ষা আইন নিয়ে, এট দ্য সেম টাইম আমাদের দেশে আরেকটি আইন রয়েছে যেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তথ্য অধিকার আইন, যেটা জনগণকে অথবা বিভিন্ন এজেন্সিকে ইনফরমেশন পেতে সাহায্য করে। দুইটা আইনের মধ্যে মেইন পার্থক্যটা যদি আমরা দেখি সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেখানে কিন্তু তথ্য যারা দিবে কার তথ্য আমি পাবো সেটা হচ্ছে সরকারি কোনো সংস্থা, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা যারা সরকারি অর্থে কাজ করে, প্রকিউরমেন্ট অথবা বিভিন্ন এনজিওস অনুদানে কাজ করে এরা, অথবা বিদেশি এনজিওস যারা বিদেশি অনুদানে কাজ করে অথবা আর্থিক সহায়তা কাজ করে। এই ধরনের এজেন্সির ইনফরমেশন কিন্তু আমরা তথ্য অধিকার আইনের আওতায় পেতে পারি। প্রাইভেট ইনফরমেশন কিন্তু তথ্য অধিকার আইনের আওতা মুক্ত রাখা হয়েছে, ওটার বাইরে রাখা হয়েছে। সো এই দিক থেকে দেয়ার ইজ নো কনফ্লিক্ট। এবং আপনি খেয়াল করে দেখবেন যে তথ্য অধিকার আইন যেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের 8 ধারা যেটা সেকশন 8-এ, ওখানে একটা জায়গায় বলা আছে যে পার্সোনাল ইনফরমেশন এবং প্রপ্রিয়েটারি ইনফরমেশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ট্রেড সিক্রেট, কনফিডেন্সিয়াল ইনফরমেশন, এই ধরনের ইনফরমেশন এই রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আওতার বাইরে। এইগুলো শেয়ার করার জন্য আমরা বাধ্য নয়। আচ্ছা, তো এখানে আপনি বলছেন যে মেজর যে ডিফারেন্সটা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের সাথে আমাদের তথ্য অধিকার মানে আমাদের তথ্য সুরক্ষার ক্ষেত্রে, সেটা আপনি বলছেন যে ওইটা ইজ কমপ্লিটলি বেসড অন মানে কোন অর্গানাইজেশনের কোন ইনফরমেশনের ক্ষেত্রে, এবং এটা সরকারি অর্গানাইজেশন অথবা আধা সরকারি স্বায়ত্তশাসিত অথবা এনজিওস যারা। আচ্ছা, তো এখানে এক্ষেত্রে কোনো পার্সোনাল ইনফরমেশনের কোনো বিষয় নেই, প্রাইভেট পারসন অথবা প্রাইভেট এন্ড পার্সোনাল ইনফরমেশন গুলো এর আওতামুক্ত। সো ওই দিক থেকে বলতে গেলে দুইটার মধ্যে আসলে কোনো কনফ্লিক্ট সাংঘর্ষিক না। আচ্ছা, সাংঘর্ষিক না, রাইট। তো তৃতীয় পক্ষের ক্ষেত্রে আমাদের দেশে এখন যেভাবে ইকোনমি মুভ করছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকমের তথ্য থার্ড পার্টির কাছে থেকে থাকে। যেমন আমরা ধরেন যখন একটা ফেসবুকে অ্যাকাউন্ট সাইন আপ করি তখনও ফেসবুকে নানান ইনফরমেশন চায়। আচ্ছা, ফোন কোম্পানি বা ইউনিভার্সিটিতে কেউ পড়লে বা আমরা যখন ডাক্তারের কাছে রেজিস্টার করতে যাই তখন নানান রকমের ইনফরমেশন দেখা যায় আমাদের শেয়ার করতে হয়। এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে সুরক্ষা পেতে পারে কেউ যদি এই মানে তথ্যগুলো যেগুলো তারা কনজিউম করে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে এগুলো যদি অপব্যবহার করে থাকে সেক্ষেত্রে মানে আমাদের সাধারণ নাগরিকরা কিভাবে প্রোটেকশন পেতে পারে? এখন যে আইসিটির যুগ, যেখানে আমরা দেখা যায় আমাদের জীবনের একটা দিনের অথবা জীবনের একটা বড় অংশ আমরা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যয় করে থাকি এবং ওখানে আমরা অনেক ইন্টারাকশন করি। তো সেখানে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো
অনেক ইনফরমেশন জানে আমাদের ব্যাপারে। যেমন বলা হয়ে থাকে যে ফেসবুক নোজ মোর দেন ইউর বেস্ট ফ্রেন্ড নো অ্যাবাউট ইউ। সো এবং এই ফোন কোম্পানি বলেন, ওয়েবসাইট গুলো বলেন যেগুলো আমরা ব্রাউজ করি, অথবা ই কমার্স সাইট, এখানে আমাদের ইনফরমেশন প্রতিনিয়ত থাকছে। ওনারা জানছেন আমরা কোন পেজে যাচ্ছি, কি চাচ্ছি, কি সার্চ করছি, সব জানেন ওরা, এবং দে কিপ দিস ইনফরমেশন। এখন এখান থেকে একটা জিনিস হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন আমরা যখন সাইন আপ করি তখন অটোমেটিক্যালি কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে চলে আসে, এবং উই নিড টু এগ্রি। ওখানে ক্লিক করতে হয় যে আমি এগুলো এগ্রি করলাম, আমি মেনে নিলাম। তো ওইখানে একটা ইনফরমেশন হয়তো থাকে, হয়তো না, এটা থাকে, সেটা হচ্ছে যে আমি এই তোমার যেই ইনফরমেশন গুলো এখানে থাকবে আমাদের কাছে, এগুলো প্রয়োজনে বিভিন্ন লোকের কাছে, আরো অন্যান্য পার্টির কাছে এই পারপাসে আমি শেয়ার করব, এবং তুমি কি এতে কনসেন্ট দিচ্ছ কি দিচ্ছ না। রাইট। সো আমরা যদি কনসেন্ট দেই দেন দে ইউজুয়ালি শেয়ার দিস। আর কনসেন্ট তো না দেওয়ার কোনো কোয়েশ্চেন আসে না এখানে, বিকজ এগুলা সব এগ্রি করতে হয়, আদারওয়াইজ উইল নট গেট দ্য সার্ভিস দ্যাট ইজ রিকোয়ার্ড, বা উই উইল নট হ্যাভ অ্যাক্সেস টু। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই সবগুলো ব্যাপার এখন আইসিটি যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একটা বৈশ্বিক দিকও রয়েছে, যে এই মোস্ট অফ দিস কোম্পানিজ অথবা ওয়েবসাইট যেগুলো পপুলার আমরা ব্রাউজ করি, এগুলোর হাব বাংলাদেশে নেই, বিদেশে। সো ওদেরকে কিভাবে আমরা অ্যাকাউন্টেবল করব? ওরা যদি কোনো আইন ব্রিচ করে, আমার প্রাইভেট রাইট ব্রিচ করে, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাকাউন্টেবল বানাবো? তো এই দিকটা থেকে চিন্তা করলেও আমাদের যদি একটা আইন থাকতো, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, তাহলে সেখানে হয়তো আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করতে পারতাম। আরেকটা দিক হচ্ছে যে বিদেশি কোনো সংস্থা যখন বাংলাদেশে ইনফরমেশন পাঠাচ্ছে, সেই ইনফরমেশনগুলোকে কিভাবে আমরা ট্রিট করব, এবং সেইগুলোতে যদি তাদের কোনো অধিকার ভায়োলেটেড হয়, সেক্ষেত্রে তাদের প্রতিকারের ব্যাপারটা কি? সো এই কোয়েশ্চেনগুলো থেকে যাচ্ছে। আচ্ছা, তো এখন যদি জেনারেলি আমরা যেসব ক্ষেত্রে এইসব ইনফরমেশন শেয়ার করি, কেউ এটা অপব্যবহার করে, ধরেন কোন এক অর্গানাইজেশনে আপনি কোন একটা সার্ভিস পাওয়ার জন্য আপনি শেয়ার করেছেন, এবং যারা হয়তো কোনো কারণে কোনোভাবে এটা অপব্যবহার করলো, তো যেহেতু আমরা তো বুঝতেই পারছি যে আমাদের একটা ভ্যাকিউম রয়ে যাচ্ছে, যে স্পেসিফিক কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট নাই এই ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমরা মানে আইনি প্রোটেকশনের জন্য কি আমাদের সেই সংবিধানে চলে যেতে হচ্ছে? এখন আমাদের এই ইনফরমেশন যে মিসইউজ হচ্ছে না, অথবা আমাদের অনুমতি ছাড়া যে আমাদের পিছন দিয়ে ব্যবহৃত হচ্ছে না যেখান থেকে, তা নয় কিন্তু, এবং এগুলো কিন্তু আসলে ব্যবহৃত হচ্ছে, এবং অনেক থার্ড পার্টি কোম্পানি এগুলো ব্যবহার করে ওনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে এখন যে SMS মার্কেটিং, যেটাকে অন্যান্য ভাষায় আবার স্প্যামিংও বলে, অথবা আনসলিসিটেড মার্কেটিং যেটাকে বলে, যে আমি চাচ্ছি না, তারপর আমাকে একজনে ফোন করে বলছে যে আপনি এটা কিনবেন কিনা, অথবা SMS পাঠাচ্ছে, অফার পাঠাচ্ছে। সো দিস আর অল আনসলিসিটেড। এগুলো হচ্ছে এই আমার নাম্বার ওরা পেল কোথায়, আমার ইনফরমেশন ওরা পেয়েছে এই যে টেলিফোন কোম্পানি গুলোর কাছ থেকে, অথবা অন্যান্য যে সমস্ত থার্ড পার্টি এজেন্সিস যাদের সাথে আমরা ডিল করি তাদের কাছ থেকে। এখন ওনারা যেটা হয় যে ওখানে কি আমরা ওনাদেরকে পারমিশন দিয়েছি এগুলো ইউজ করার জন্য, অথবা অন্য কারোর সাথে শেয়ার করার জন্য? মোস্টলি আমরা দেই নাই। রাইট। তো এটাতে আমরা যেই আইনি প্রতিকারটা পাওয়ার কথা ছিল, এই আইনটা থাকলে সেটা আমরা পাচ্ছি না। বাট এখন আমাদের টেলিকম অ্যাক্টের আন্ডারে আমরা বিটিআরসি কে কমপ্লেইন করতে পারি, এটা একটা, যদি সেটা কোনো টেলিফোন কোম্পানির মাধ্যমে লঙ্ঘিত হয়ে থাকে তাহলে পরে। আদারওয়াইজ খুব একটা আমাদের সুযোগ নেই। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, কিন্তু কনজিউমার প্রোটেকশন অ্যাক্টে এভাবে এই ব্যাপারে স্পেসিফিক কিছু বলা নেই, এবং ওখানে আমরা যদি কারো কনজিউমার হই, এখন সেই ক্ষেত্রে সেই কনজিউমার সেই কোম্পানির বিপক্ষে অ্যাকশন নিতে পারবে, কিন্তু তার তো জানতে হবে যে আমি যার কনজিউমার সেই এই আমার আইনটা অধিকারটা লঙ্ঘন করেছে। তো সেটা যদি আমরা না জানি, আমরা কিভাবে নেব? সো এই কারণে এখন মূলত সংবিধানের যেই আমাদের আর্টিকেল 43 আন্ডারে যে ফান্ডামেন্টাল রাইটস, সেইটার আন্ডারে একটা ব্রড লেভেল আমরা যেটাকে বলি যে
রাইট টু প্রিভেসি এন্ড অল দিস, সেটার বাইরে খুব একটা এখন স্কোপ আমাদের নেই যতদিন না পর্যন্ত এটা একটা স্পেসিফিক কোন অ্যাক্ট অফ পার্লামেন্ট হয়ে আসছে। তো এই যে এই বিষয়গুলা, এই যে আপনার তথ্য সুরক্ষা, এটা কি কোনো ক্ষেত্রে আমাদের যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টির সাথে কোনোভাবে রিলেটেড কি? ইট ইজ রিলেটেড। হাউ ইজ ইট রিলেটেড? আপনি খুব সহজভাবে যদি আমি বলি, এক ধরেন আপনার একটা ওয়েবসাইট, আমরা আবার প্রশ্ন ফেরত আসছি, আমাদের আরেকটা টেলিফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ভারতের তথ্য দিয়েছে বলেছে যে বাড়িওয়ালাতে। জি 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 হ্যালো জি, শুনতে পাচ্ছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওটা জি, প্রশ্নটি বলুন। ওটা কি থানা থেকে কাগজ দিয়ে গেলে তারপর আমাদের ফিল আপ করে দিতে হবে নাকি? জি জি, ওটা থানা থেকে, থানায় উদ্যোগ নিয়ে এটা সবার বাসায় বাসায় বাড়িওয়ালাকে দিচ্ছেন এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। যদি কোনো কারণে আপনি কাগজটা না পেয়ে থাকেন বা আপনার বাড়িওয়ালা না পেয়ে থাকেন, তাহলে আপনাদের এলাকা যে থানা আছে সেখানে যোগাযোগ করতে পারেন। না, তাদেরও দিতে হবে। তাদের সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করব যে আপনাদের বাড়িওয়ালা যদি আশেপাশে যে থানা, ওই এলাকার যে থানা, সেই থানার জন্য যোগাযোগ করে। জি, যেটা বলছিলাম যে যদি কোনো কারণে আপনি কাগজটি না পেয়ে থাকেন, তবে বেস্ট হবে আপনার বাড়িওয়ালা যে আছেন সে যদি আপনার এলাকার যে থানা রয়েছে সেই থানা একবার একটু যোগাযোগ করে, যে কোনো কারণে হয়তো আপনারা পাননি বা এটা হয়তো মিস হয়ে গেছে বা কাগজটা হয়তো পড়ে গেছে, মানে অনেক রকমের ঘটনায় ঘটতে পারে যে কারণে হয়তো আপনি না পেয়ে থাকেন, যদি আপনার পুরো এলাকাবাসী পেয়ে থাকে। তো রাইট, তো আমরা অ্যাকচুয়ালি আসলে অনেক ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, আরো অনেক প্রশ্ন ছিল, আর অনেক কিছু জানার ছিল, তবে সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে এবং এটিএন বাংলার যারা কর্মকর্তা আছেন সবাইকে, এবং যারা প্রশ্ন করেছেন, যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও অবগত হতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।